হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যেটা আলোচনা করব, তোমাদের এবিটিএ টেস্ট পেপারে যতগুলো সেট আছে সেখান থেকে এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের এবিটিএ টেস্ট পেপারে টোটাল প্রশ্ন হয়েছে 87, অর্থাৎ 87টি প্রশ্ন হয়েছে এবং সেই প্রশ্নগুলো সিরিয়াল অনুযায়ী তোমাদের সাজিয়ে রাখা হয়েছে। এবং যে প্রশ্নগুলো একবার রিপিট হয়েছে তার পাশে একটি স্টার, এবং যে প্রশ্নগুলো 3বার রিপিট হয়েছে 3টি স্টার, 2বার রিপিট হলে 2টো স্টার, এইভাবে স্টার সংখ্যা দেওয়া হয়েছে প্রশ্নগুলোর পাশে। এবং এই যে ক্লাসটা তোমরা দেখছো, এটা 2 নম্বর ক্লাস, তোমরা অনেকেই জানো। এর আগে আমি একটা ক্লাস করিয়েছি এবিটিএ টেস্ট পেপারের ওপরে, সেখানে প্রথম 20টি প্রশ্ন আমি আলোচনা করেছি। আজকে 21 নম্বর থেকে আরও 20টি প্রশ্ন আমি আলোচনা করতে চলেছি। দেখো, যারা প্রথম ক্লাসটা দেখোনি, তোমরা থাম্বনেলে 1 লেখা দেখবে, সেখান থেকে তোমরা প্রথম 20টা প্রশ্ন আগে দেখে নেবে, তারপর তোমরা এই 21 নম্বর থেকে 40 নম্বর পর্যন্ত প্রশ্ন উত্তর দেখবে। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, সার্কের প্রধান 2টি মূল নীতি উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে, দেখো, সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌম সমতা, আঞ্চলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকা। 2 নম্বর হচ্ছে, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে সহযোগিতা করা। পরের প্রশ্ন, সাপটা কি? সাপটার পুরো কথা হচ্ছে, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া হলো সার্কভুক্ত দেশগুলির মধ্যে সম্পাদিত একটি মুক্ত বাণিজ্য চুক্তি। 2004 সালে স্বাক্ষরিত এবং 2006 সালে কার্যকর হওয়া এই চুক্তির লক্ষ্য হলো শুল্ক কমিয়ে, মানে ট্যাক্স কমিয়ে, সদস্য দেশগুলির মধ্যে অন্তঃবাণিজ্য বৃদ্ধি করা। 23 নম্বর প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের সবুজ চুক্তি কি, অর্থাৎ গ্রিন ডিল কি? দেখো, ইউরোপীয় গ্রিন ডিল হলো ইউরোপীয় কমিশনের গৃহীত একটি নীতিমালার সমষ্টি। এর মূল লক্ষ্য হলো 2050 সালের মধ্যে ইউরোপকে বিশ্বের প্রথম জলবায়ু নিরপেক্ষ মহাদেশে পরিণত করা এবং কার্বন নির্গমন কমিয়ে পরিবেশ বান্ধব অর্থনীতি গড়ে তোলা। পরের প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়ন কবে, কেন বা কোন চুক্তির মাধ্যমে গঠিত হয়? 1993 সালে 1 নভেম্বর ম্যাস্ট্রিক্ট চুক্তি কার্যকর হওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইইউ গঠিত হয়। ইউরোপের দেশগুলির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংহতি জোরদার করা এবং একক বাজার ও মুদ্রা ব্যবস্থা চালু করাই ছিল এর উদ্দেশ্য। এই 2টো স্টার, মানে 2বার এই প্রশ্নটা রিপিট হয়েছে। তারপরে দেখো, ইউরোপীয় ইউনিয়নের যে কোনো 2টি লক্ষ্য উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে, সদস্য রাষ্ট্রগুলির মধ্যে পণ্য, পরিষেবা, পুঁজি ও মানুষের অবাধ চলাচল নিশ্চিত করে একটি একক বাজার তৈরি করা। 2 নম্বর হচ্ছে, ইউরোপে শান্তি, নিরাপত্তা ও মানবাধিকার রক্ষা করা। তোমাদের এই যে টোটাল আমি 87 অর্থাৎ 87টা প্রশ্ন আলোচনা করতে চলেছি, এবিটিএস টেস্ট পেপারে যত প্রশ্ন আছে সবটাই 2 নম্বরের প্রশ্ন। এই 87টা প্রশ্ন যদি তোমরা ভালো করে নাও, আশা করি এখান থেকেই তোমরা 2 নম্বরের সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমরা করে আসতে পারবে। তবে যে প্রশ্নগুলোয় স্টার দেওয়া নেই সেগুলোও তোমাদের করতে হবে, কারণ প্রতিটা প্রশ্নই এখানে টেস্ট পেপার থেকে নেওয়া হয়েছে আর খুব সুন্দরভাবে তোমাদের জন্য সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। পরের প্রশ্ন, কেন ইউরোপীয় ইউনিয়ন একটি সফল আঞ্চলিক সংস্থা? 2টি কারণ উল্লেখ করো। 1 নম্বর কারণ, এটি ইউরো নামে একটি শক্তিশালী সাধারণ মুদ্রা চালু করে অর্থনৈতিক স্থিতিশীলতা এনেছে। 2 নম্বর হচ্ছে, সদস্য দেশগুলো নাগরিকদের জন্য সীমানাবিহীন ভ্রমণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে নজিরবিহীন সংহতি দেখিয়েছে। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় ইউনিয়ন কিভাবে ইউরোপের শান্তি বজায় রাখতে সাহায্য করেছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় দেশগুলি কয়লা ও ইস্পাত শিল্পকে একীভূত করার মাধ্যমে অর্থনৈতিক পরস্পর নির্ভরতা তৈরি করা হয়। এর ফলে ফ্রান্স ও জার্মানির মতো চিরশত্রু দেশগুলির মধ্যে যুদ্ধের সম্ভাবনা দূর হয় এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয়। পরের প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির 2টি অর্থনৈতিক সুবিধা লেখো।
এক নম্বর হচ্ছে বিশ্বের বৃহত্তম একক বাজারে শুল্কমুক্ত বাণিজ্যের সুযোগ পায়, যা ব্যবসার প্রসারে সহায়ক। এবং 2 নম্বর হচ্ছে কোনো দেশ অর্থনৈতিক সংকটে পড়লে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক থেকে আর্থিক সহায়তা ও সুরক্ষা পায়। ব্রেক্সিট কি? এই প্রশ্নটা স্টার দেওয়া নেই, রিপিট না হলেও এই প্রশ্নটা তোমাদের কিন্তু পরীক্ষায় এবার অবশ্যই আসবে। ব্রেক্সিট কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্রেক্সিট শব্দটি ব্রিটেন এবং এক্সিট এর সংক্ষিপ্ত রূপ। 2016 সালে গণভোটের রায় অনুযায়ী 2020 সালের 31শে জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার ঐতিহাসিক ঘটনাটি ব্রেক্সিট নামে পরিচিত। অর্থাৎ ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে যে বেরিয়ে গেছে সেটাই ব্রেক্সিট নামে পরিচিত। তারপরে বলা হচ্ছে উপ আঞ্চলিক সংস্থা হিসাবে বিমস্টেক এর দুটি গুরুত্বপূর্ণ অবদান আলোচনা করো। দেখো অ্যান্সারটা দেখো, বিমস্টেকের অবদান দেখো। 1 নম্বর হচ্ছে এটি দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার মধ্যে সংযোগকারী সেতু হিসাবে কাজ করে, বাণিজ্য ও পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটিয়েছে। 2 নম্বর হচ্ছে সন্ত্রাসবাদ দমন ও দুর্যোগ ব্যবস্থাপনায় সদস্য দেশগুলির মধ্যে কার্যকর সহযোগিতা বৃদ্ধি করেছে। পরে আরও 10টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি, কারণ 40 নম্বর পর্যন্ত আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলি, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি করা হয়েছে। তোমরা যদি কেউ পিডিএফ নোটস কিনতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছিল, কিন্তু এখন আর অ্যাডমিশন হচ্ছে না, কারণ আমাদের সিলেবাস অনেকটাই কভার হয়ে গেছে। যাই হোক, তারপরের প্রশ্ন দেখো, জাতিসংঘের পরে কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল এবং কেন? জাতিসংঘ প্রতিষ্ঠার পরেই বিশ্বের অর্থনীতি পুনর্গঠনের জন্য বিশ্ব ব্যাংক ও আইএমএফ এবং ইউরোপীয় সংহতির জন্য ইউসি প্রতিষ্ঠা হয়। মূলত বিশ্ব শান্তি, অর্থনৈতিক স্থিতিশীলতা, যুদ্ধবিধ্বস্ত দেশগুলির পুনর্বাসনের জন্য এই সব সংস্থা গড়ে ওঠে। তারপরের প্রশ্ন আছে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের কাজগুলি লেখো। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের প্রধান কাজ হলো জাতীয় ও আন্তর্জাতিক নীতি নির্ধারণ করা, সংসদের বিল ও আইনের খসড়া পেশ করা, বাজেট তৈরি অনুমোদন করানো এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে শাসন কার্য পরিচালনা করা। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা বলতে কী বোঝো? সংবিধানের 75-এর 3 ধারা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভা তাদের কাজের জন্য যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। অর্থাৎ কোনো একজন মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হলে বা সরকারি বিল বাতিল হলে সমগ্র মন্ত্রিসভাকেই পদত্যাগ করতে হয়। পরের প্রশ্ন আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 3বার প্রশ্নটা রিপিট হয়েছে তোমাদের এবিটিএ টেস্ট পেপারে। প্রশ্নটা হচ্ছে জনস্বার্থ মামলা বা পিল বলতে কী বোঝো, বা এর উদ্দেশ্য বা নীতি, বা পিলের উদ্দেশ্য বা জনস্বার্থ মামলার উদ্দেশ্য নীতি এটা বোঝো। দেখো, জনস্বার্থ মামলা হলো এমন এক আইনি ব্যবস্থা যেখানে কোনো ব্যক্তি বা সংগঠন নিজের স্বার্থ নয় বরং সমাজের বা দারিদ্র ও নিপীড়িত মানুষের অধিকার রক্ষার স্বার্থে আদালতে মামলা করে। এর মূল উদ্দেশ্য হলো স্বল্প ব্যয়ে দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করা। পরে প্রশ্ন আছে নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ কি? নর্মদা বাঁচাও আন্দোলনের মূল কারণ ছিল সর্দার সরোবর বাঁধ নির্মাণের বিরোধিতা করা। এই প্রকল্পের ফলে হাজার হাজার আদিবাসী মানুষ বাস্তুচ্যুত হওয়া, বঞ্চনা, ধ্বংস এবং পরিবেশের অপূরণীয় ক্ষতির আশঙ্কায় মেধা পাটেকরের নেতৃত্বে এই দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে ওঠে। তারপরে নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল? নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেতৃত্ব দিয়েছিলেন সমাজকর্মী মেধা পাটেকর। এছাড়াও বাবা আমতে, অরুন্ধতী রায় এবং স্থানীয় আদিবাসী নেতারা এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটি পরিবেশ ও মানবাধিকার রক্ষার এক ঐতিহাসিক আন্দোলন। তারপর দেখো চিপকো আন্দোলনের কারণ ও বৈশিষ্ট্য লেখো। চিপকো আন্দোলনে নারীদের এর সঙ্গেই আছে, দেখো চিপকো আন্দোলনে নারীদের অংশগ্রহণের কি শিখিয়েছিল? দেখো এই প্রশ্নটাও 3বার রিপিট হয়েছে। দেখো চিপকো আন্দোলন ছিল হিমালয়ের বনাঞ্চলে ঠিকাদারদের হাত থেকে রক্ষার জন্য একটি অহিংস আন্দোলন। মহিলারা গাছকে জড়িয়ে ধরে তা রক্ষা করে। এটি শিখিয়েছে যে পরিবেশ রক্ষায় গ্রামীণ নারীরাই অগ্রণী ও শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। তারপর চিপকো আন্দোলন কবে এবং কোথায় শুরু হয়েছিল? দেখো অ্যান্সারটা
1973 সালে বর্তমানে উত্তরাখণ্ডের চামোলি জেলায় রেনি গ্রামে চিপকো আন্দোলন সূচনা হয়েছিল। সুন্দরলাল বহুগুণা, চণ্ডী প্রসাদ ভাট, গৌরা দেবী এই আন্দোলনে নেতৃত্ব দেয়। এটি ভারতের প্রথম সংগঠিত পরিবেশ আন্দোলন। তারপরে চিপকো আন্দোলনের একটি প্রধান স্লোগান কী ছিল? বাস্তু সংস্থানই হলো স্থায়ী অর্থনীতি। আর আরেকটি স্লোগান ছিল, এই বনের সম্পদ কি? এই বনের সম্পদ কি? মাটি, জল এবং বিশুদ্ধ বাতাস, যা পরিবেশ সচেতনতার বার্তা দেয়। পরের প্রশ্ন, আজকে ক্লাসে এটাই শেষ প্রশ্ন। পরের ক্লাসে তোমাদের 41 নম্বর থেকে আলোচনা শুরু করব আমি। গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজ: এলাকায় রাস্তাঘাট, পানীয় জল ও নিকাশি ব্যবস্থার রক্ষণাবেক্ষণ। 2 হচ্ছে কৃষি ও কুটির শিল্পের উন্নয়ন। 3 জনস্বাস্থ্য রক্ষা ও প্রাথমিক শিক্ষার প্রসার। 4 রাজ্য ও কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন করা। এই 40 পর্যন্ত প্রশ্ন তোমাদের আমি আলোচনা করলাম দুটো ক্লাসে। এরপরে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। টোটাল 87 অর্থাৎ 87টা প্রশ্ন আলোচনা হবে, আর দুটো ক্লাসে তোমাদের কমপ্লিট করাবো।